আমি প্রথমেই সম্রাট চক্রবর্তীর কাছে আসব। সম্রাট বাবু, এই যে অভিযোগ বিজেপি করছে যে এরা হলো তৃণমূলের অনুগত ভোট ব্যাংক, যে কারণে তৃণমূল খাইয়ে দাইয়ে এদেরকে লালন পালন করেছে, এবং এরা যদি নিজেরা স্বীকারোক্তি না করতো, এই কথা যদি উঠে না আসতো, আমরা জানতেই পারতাম না। কেউ 7 বছর, কেউ 8 বছর ধরে এখানে রয়েছেন, পরিচয়পত্র তৈরি করেছেন, রেশন তুলেছেন, লক্ষ্মীর ভান্ডার নিয়েছেন। হ্যাঁ, যেটা প্রথমেই বলি যে এরা এলো কোত্থেকে, এলো কিভাবে এলো, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। যে কটা বছরে, যে ক বছরের কথা বলা হলো, সে ক বছরের মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা দায় থেকে যায় যে সীমান্ত পাহারা দেওয়া। তা এই দায় তারা, এই ব্যর্থতা তারা এড়াতে পারে কিনা, সেই প্রশ্ন প্রথমে থাকবে যে তারা ঢুকলো কিভাবে। বিজেপির প্রতিনিধি আছে, অনেক কথা বলবে, অনেক কথার মধ্যে একটা কথা অবশ্যই, যে বিভিন্ন চ্যানেলে তারা বলে থাকেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জমি না দেওয়ায় সীমান্ত তারা রক্ষা করতে পারেনি বেশ কিছু। কিন্তু একথাও আমরা জানি যে বিএসএফকে সীমানার 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার অবধি বাড়িয়ে যারা দায়িত্ব দিয়েছে তারা এই কেন্দ্রীয় সরকার, খুব সম্ভবত সালটা 2021। এবার হচ্ছে অনুপ্রবেশের দায় তো প্রাথমিকভাবে যাদেরকে নিতে হবে এবং মূল দায়িত্ব যাদের থেকে যায় সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্রমন্ত্রক, অমিত শাহ। তাদেরকে এর ব্যাখ্যা দিতে হবে তারা ঢুকলেন কী করে। একই সঙ্গে বলি, বাংলাদেশের অনুপ্রবেশ বিভিন্ন পথে, আপনি যেগুলো দেখালেন, বিভিন্ন পথে তারা ঢুকেছে। আচ্ছা, একটা প্রশ্ন আমার থেকেই যায়, ত্রিপুরার 857 কিলোমিটারের বেড়ার মধ্যে 831 কিলোমিটার বেড়া, সীমানার মধ্যে 831 কিলোমিটার বেড়া দেওয়া আছে। তবু গত অক্টোবর মাসে আমরা দেখেছি 15 দিনের মধ্যে 22 জন অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে চিহ্নিত করা হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে আরও লোক ঢুকেছে। তারা, সেটা থেকে গুরুত্বপূর্ণ হলো যারা ঢুকেছেন তারা পরিষ্কারভাবে যেটা বলছেন সেটা হলো বিএসএফকে 2000 টাকা দিয়ে তাদেরকে ঢুকতে হয়েছে। তাহলে এর দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা অমিত শাহকে কেন নেবেন না, এই প্রশ্নটা সবার আগে থেকে যায়। শেষ কথা বলি, যেটা বলে, যারা চোরা পথে এসেছেন, দালালকে টাকা দিয়ে এসেছেন, বৈধভাবে এদেশে আসেননি, আজকে কেন তারা বৈধভাবে ফিরে যেতে চাইছেন, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। কেন তারা বৈধভাবে যেতে চাইছেন? একইভাবে তো দালাল মারফত ফিরতে পারতেন। কোথাও কি কোনো ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে নির্বাচনের পূর্বে, সেই প্রশ্নটা কিন্তু আমার থেকে। আচ্ছা, আপনি যখন ন্যারেটিভের কথা বললেন, অভ্রই অভ্রতার উত্তর দেবে, কিন্তু প্রশ্নটা যেখানে উঠবে, আপনি যখন অবৈধর কথা বলছেন যে এরা কিভাবে ঢুকলো, তার পাশাপাশি তো এই প্রশ্নটাও থাকবে, ঢুকে কিভাবে পরিচয়পত্র তারা বানিয়ে নিল, সেটা দেখার দায়িত্ব স্থানীয় প্রশাসনের নয়, স্থানীয় পুলিশের নয়। সেটা যদি দেখতো তাহলে তারা দিনের পর দিন লক্ষ্মীর ভান্ডার তুলতে পারতো না বা রেশন তুলতে পারতো না। এতজনের যারা ধরুন এদেশের বাসিন্দা, এ রাজ্যের বাসিন্দা, তারা যে কাজটা পাচ্ছেন না বা যে লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত হচ্ছেন, তার জায়গা করে নিয়েছেন এরা। পাপিয়া, মনে থাকবে হয়তো সালটা 2024 অক্টোবর মাস, খুব সম্ভবত তারিখটা 24শে অক্টোবর। একটা খুনের ঘটনা তদন্ত করতে গিয়ে দিল্লি পুলিশ উপস্থিত হলো পুনাম কম্পিউটার সেন্টারে। সেখানে গিয়ে তারা দেখতে পেল যে তাদের মূল চক্রটা ছিল দালাল মারফত বাংলাদেশি এবং নেপালিদের ভারতবর্ষে ঢুকিয়ে সরাসরি এসি ট্রেনে করে নিয়ে দিল্লি পৌঁছে গিয়ে তাদের পরিচয়পত্র বানিয়ে দেওয়া, ভোটার কার্ড, আধার কার্ড, তোমার পাসপোর্ট পর্যন্ত। তা দিল্লিতে বসেও তো এই কাজটা হচ্ছে। আরও মনে থাকবে 2025-এ দিল্লির তুর্ক থানা, না দিল্লিতে হচ্ছে বলে পশ্চিমবঙ্গে, না দিল্লিতে হচ্ছে বলে পশ্চিমবঙ্গে হচ্ছে না, কিন্তু এই এজেন্টগুলো পশ্চিমবঙ্গের বাইরে থেকেও কাজ করছে বলে সরাসরি পশ্চিমবঙ্গকে দায়ী করা যায় না। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হয়েছে। আমি বাগদার বিজেপি নেতার নাম বলবো, বাগদার সেই রবি রঞ্জন বাবু, বাগদার বিজেপি নেতা, যিনি এখানে বসে বসে দিল্লির সঙ্গে সংযোগ করে পরিচয়পত্র বানিয়ে দিচ্ছিলেন। তাহলে এই ঘটনাগুলোর দায়ও কিন্তু কেন্দ্রীয় সরকার এড়াতে পারে না। খুব স্পষ্টভাবে বলতে চাই, এই ব্যর্থতার দায় কিন্তু অমিত শাহকে নিতে হবে। অনুপ্রবেশ রাজ্যের ইস্যু নয়, অনুপ্রবেশ সম্পূর্ণভাবে কেন্দ্রীয় ইস্যু। একদম। আমি এখান থেকে অভ্রর কাছে যাব। অভ্র, একেবারে মানে যেটা স্পষ্ট অভিযোগ যে সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফ এর, তো সেই জায়গায় এই যে অনুপ্রবেশ ঘটছে তার ব্যর্থতার দায় কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। ঠিক যেরকম তোমরা অভিযোগ করছো যে হ্যাঁ, যেভাবে তারা পরিচয়পত্র বানিয়ে ফেলছে, বাংলার সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা ভোগ করছে, সেটা স্থানীয় মদত ছাড়া হয় না। কিন্তু উল্টো দিকটাও তো রয়েছে অভ্র, এটা তো মানতে হবে। দিবসপিতাদি, আমি তো যখন গাড়ি করে আসছিলাম আমি ভাবছিলাম আমি সরগরম প্লাসের শো করতে আসছি। এবার প্রথমেই তৃণমূল প্রবক্তার কথা শুনে আমার তো মনে হচ্ছে আমি ঘটি গরম খেতে এসেছি। কারণ উনি যা সব যুক্তি দিলেন, আর কি বলবো বলুন, মহান সব যুক্তি। খালি ওনার সবকটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা জিনিস ধরিয়ে দিই, এনকেডি এর চেয়ারম্যান এতদিন ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এই আলাপন বন্দ্যোপাধ্যায় কে? এই আলাপন বন্দ্যোপাধ্যায় হচ্ছে চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গলের অ্যাডভাইজার। সম্রাটরা বুঝতে পারছেন তো? এবার তার তত্ত্বাবধানে একজন ইললিগাল
ইমিগ্রেন্ট, একজন বাংলাদেশি, একজন অনুপ্রবেশকারী এনকেডি এর কাজ করে দিব্যি এখন বলছে এবার আমি বাড়ি যাচ্ছি, অনেকদিন কাজ করেছি, হয়ে গেছে, এবার আমি বাড়ি চললাম। অসাধারণ সব ব্যাপার। আর এটা আমাদের দায়িত্ব, আপনাদের কোনো দায়িত্বই নেই। আর ঠিকই তো, আমাদের দায়িত্ব ছিল এটা এনশিওর করা যাতে পুরো বর্ডারে ফেন্সিং হয়। তাই কেন্দ্র সরকার 19 বার চিঠি দিয়েছে এবং অনেকবার টেলিফোনিক কনভারসেশনে রিমাইন্ড করেছে যে বর্ডার ফেন্সিং এর জন্য জমি দাও। তারপরেও এই মহান তৃণমূল সরকার কি দায়িত্ব পালনে 450 কিলোমিটার বর্ডারে ফেন্সিং করার জন্য ল্যান্ড দিচ্ছে না বলুন তো? আমাকে তো অনেক প্রশ্ন করছে, আমি তো একে একে ধরে ধরে উত্তর দেবো। এই প্রশ্নের উত্তর ওনাকেও তো দিতে হবে। আসলে আমি একটু ধরিয়ে দিচ্ছি, তাতে বোধহয় আপনার এই প্রশ্নের উত্তর দিতে ভালো লাগবে আর সুবিধাও হবে। আসলে কেন বলুন তো 450 কিলোমিটার বর্ডার ফেন্সিং করতে দিচ্ছিল না এই তৃণমূল সরকার? কারণ আনসারুল্লাহ বাংলা টিমের মহান নেতা জসিমউদ্দিন রহমানি, উনি বাংলাদেশের জেল থেকে ছাড়া পেয়ে বহু বাচ্চা ছেলে মেয়ে কারোর কথা মনে করেননি। উনি মনে করেছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। মনে করে কি বলেছেন, ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে যদি কেউ আলাদা করতে পারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারবে। এবার এইটা কি ধরনের দায়িত্ব পালন তৃণমূলের ক্ষেত্রে, সেটা নিশ্চয়ই পরের বার উনি উত্তর দেবেন। আর উনি বললেন হ্যাঁ সত্যিই তো ত্রিপুরাতে দিয়ে ঢুকেছে কয়েকজন, তারপর 22 জনকে চিহ্নিতকরণ করা হয়েছে। ঠিক তো সম্রাট দা, অসাধারণ যুক্তি। আমি এই জন্য বলছিলাম ঘটি গরম খাওয়ার জন্য তো এসছি বলে মনে হচ্ছে। তাহলে চিহ্নিতকরণ করলো ওই ইনফিল্ট্রেশনের পরে ত্রিপুরা সরকারের অধীনস্থ ত্রিপুরা পুলিশ। তাহলে ইন কম্প্যারিজন আমার রাজ্যের পুলিশের এবং রাজ্যের প্রশাসনের কোটানকোট দায়িত্বটা দেখুন তো। যদি কেউ 450 কিলোমিটার আনফেন্স বর্ডার দিয়ে ঢুকে পড়ে, ইনফিল্ট্রেট করে, তাকে আমি ধরবো না, ফরেনার্স অ্যাক্ট কাজে লাগাবো না, আমার জুরিডিকশন আমি ইউজ করবো না, আমি দালাল মারফত পয়সা নিয়ে তাকে ফেক ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দেবো। আরেকটা তো বাঁধিয়ে রাখার মতো কথা তৃণমূল প্রবক্তা আজকে বলেছেন, মানে আমি কি বলবো, এরপরে আমার মুখ দিয়ে কথা বলতে লজ্জা করছে। উনি তো সঠিক কথা বলেছেন। উনি বলেছেন ভাই তোমরা দালাল ধরে এলে, দালাল ধরে তোমরা ফেক ভোটার কার্ড আধার কার্ড বানালে, ফিরছো তোমরা বৈধভাবে, ফিরবেও দালাল ধরে। তাহলে তৃণমূলের ওই যে দালালগুলো এই কাজগুলো করতে সিদ্ধহস্ত, তারা আরো কিছু টাকা উপার্জন করতে পারে। আর আরেকটা অসাধারণ কথা বলেছেন উনি, যে দালাল এইখানে দালাল, ওখানে দালাল, সেখানে দালাল। আমি তো বুঝতে পারছি না সম্রাট দা, আমারও চশমা আপনারও চশমা। আপনার চশমায় কি প্লাস পাওয়ার? আপনি এই সেই রাজ্যে ভ্রমণ করে এলেন, দাদা আপনি ভুলে গেলেন আপনাদের দলের মহান নেত্রী রত্না বিশ্বাসের কথা। দাদা আপনি ভুলে গেলেন একটা জনসমাজের রত্না বিশ্বাস বলছে যারা বাংলাদেশ থেকে এসছেন ভোটার কার্ড আধার কার্ডগুলো বানানোর জন্য জাকিরদার সঙ্গে যোগাযোগ করুন। জাকিরদা অন্যান্য তৃণমূলের কাজ খুব ভালো পারেন, তার সঙ্গে এই কাজেও উনি সিদ্ধহস্ত। আমি বলছি এইরকম একটা সরকার, এইরকম একটা প্রশাসন, এইরকম একটা পরিষ্কার ভারত বিরোধী জিহাদিরা মনে করে এটা দারুণ কাজ করছে। কি দারুণ কাজ করছে এই উত্তর দিক সম্রাট চক্রবর্তী। সরাসরি স্বরূপনগরের পঞ্চায়েত সদস্য সুভাষ মণ্ডল বাংলাদেশের ভোটার লিস্টেও নাম আছে, ভারতবর্ষের ভোটার লিস্টেও নাম আছে। সোর্স অফ ইনফরমেশন কোথায়? আচ্ছা বাংলাদেশের ভোটার লিস্ট পুরোটা বলতে দিন। করতে গেলেন বাংলাদেশের ভোটার লিস্ট, বাংলাদেশের প্রচুর লোক আছে নাকি আপনাদের? অব্র পরে প্রমাণ করে দেবেন। সম্রাটের অভিযোগটা শুনে নিন। না না, মিথ্যাচার তো হতে দেওয়া যায় না। এবিপিও খবর করেছে এবং সম্রাট আপনি বোধহয় অর্ধেকটা দেখেছেন, অর্ধেক সময় বোধহয় ঘুমিয়েছিলেন। এই ভদ্রলোক যে এখানে ম্যাট্রিকুলেশন এক্সাম দিয়েছে, মাধ্যমিক এক্সাম দিয়েছে, সেই সার্টিফিকেট খুব মুশকিল। এবার বলুন আমি সরাসরি সার্টিফিকেটটা কোথা থেকে পেলেন? ভোটার লিস্টে আমি দেখাচ্ছি দুটো ভোটার সে তো দেখাবেন, বাংলাদেশে তো অনেক কন্ট্যাক্ট আছে। না না, সে তো থাকবেই। আমি তো বলছি থাকবে আপনাদের। ডক্টর মানিক শাহ, আমি তো বলছি আপনাদের অনেক কন্ট্যাক্ট আছে বাংলাদেশে। তার বাবার নামে আজও ইলেকট্রিক বিল আছে। খুব বড় প্রশ্ন একটা অভ্র আমাকে করলো যে মমতা ব্যানার্জি ফেন্সিং, অনেক গেছে একটাই দিই, সবকটারই দিন। হ্যাঁ, মমতা ব্যানার্জি ফেন্সিং দিতে দিচ্ছেন না। আমার প্রশ্ন, অভ্র বড় নেতা না জগন্নাথ সরকার বড় নেতা? জগন্নাথ সরকার তো বলছে 2026-এ ক্ষমতায় আসলে ফেন্সিং এ তুলে দেবে, 2026-এ ক্ষমতায় আসলে ফেন্সিং এ তুলে দেবে। বড় ছোট মেজর দেখতে হবে না। না, জগন্নাথ সরকারের বক্তব্য বিজেপি সমর্থন করে কিনা? জগন্নাথ সরকারের বক্তব্য বিজেপি সমর্থন করে কিনা যে 2026-এ ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশ ফেন্সিং থাকবে না? আপনারা ফেক ভোটার বানিয়ে দেবেন। আপনারা কেন লেনদেন সেই উত্তর দিন। আরে বড় মিয়া ছোট প্রশ্ন আসছেই না তো। যদি জগন্নাথ সরকারের বক্তব্যকে বিজেপি এখনো পর্যন্ত আমি দুজনকেই বিরত করছি। আমাদের মূল সমস্যা প্রত্যেকে তো আলোচনা করছে এটাই যে কোনো অবৈধ ভোটার যাতে না থাকে।
বৈধ ভোটার যাতে থাকে এবং এই কারণেই এসআইআর এর প্রয়োজনীয়তা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।